আজ তোমাদের খোঁজ দিতে চলেছি এক রাত দুদিনে কিভাবে কলকাতার কাছে শান্তিনিকেতন ঘুরে আসবে। শান্তিনিকেতনে যাননি এমন বাঙালি খুব কমই আছে, তবে দোলের সময় আমাদের এই শান্তিনিকেতনের একটা আলাদাই পরিবেশ থাকে, যা উপভোগ করতে অনেক পর্যটকরা এই সময় বেছে নেয় শান্তিনিকেতনের দুটো দিন। তবে কিভাবে এই দুদিনে কমপ্লিট করবে তোমাদের এই ট্যুর, কি কি দেখবে, সমস্ত তথ্য থাকছে আজকের আমার এই ভিডিওতে। এই ভিডিওতেই প্রথম দেখতে পাবে তোমরা নোবেল চুরি হওয়ার পরে তার পরিবর্তে রাখা সেই নকল নোবেল কেমন দেখতে। এর সাথে সাথে তোমাদের থাকার এক দারুণ আস্থানার খোঁজ থাকছে আমার এই ভিডিওতে। আর যারা আমার আনএক্সপেক্টেড জার্নি পরিবারের সদস্য, তোমরা তো জানোই আমাদের গল্পের জার্নি কতটা রোমাঞ্চকর হয়। আজও থাকছে এই জার্নিতে নতুন এক জায়গার সন্ধান, যা বহু পর্যটকরা জাস্ট ওভারলুক করে যান। থাকছে জমিদার বাড়ি এবং রাজবাড়ির গল্প, থাকবে কঙ্কালীতলার অনেক পুরনো ইতিহাস, এবার ঝটপট শুরু করে ফেলি আজকের আমার জার্নি। সবার আগে আমি সৌভিক, আর আপনাদের সবাইকে জানাই ওয়েলকাম টু আনএক্সপেক্টেড জার্নি। সকাল সকাল ভোরের আলো ফোটার আগেই কলকাতাকে টাটা করে বেরিয়ে পড়লাম আমরা। আমাদের ব্যস্ত জীবন থেকে দুদিনের একটা ছোট্ট ছুটি নিয়ে চললাম আমি আমাদের রবি ঠাকুরের দেশে, যেখানে রয়েছে আমাদের জীবনের অমূল্য সম্পদটা, শান্তি। এর চাহিদাটাই অমূল্য। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আনএক্সপেক্টেড জার্নি। আজকে আবার আমরা চলে আসলাম নতুন এক জায়গার খোঁজে। আমরা এখন চলেছি সবার প্রিয় শান্তিনিকেতন। চলে আসলাম হাওড়া স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মের বন্দে ভারতের ঠিক সামনে। এই ট্রেনটি আপনাদের হাওড়া থেকে বগলপুর যায়, আর এটির প্রথম স্টেশন হচ্ছে শান্তিনিকেতন, যেটা 9:87 গিয়ে পৌঁছাবে। আর এই ট্রেনটি ছাড়ে এখান থেকে 7:55। তো বন্ধুরা চলো আজকে তাহলে শান্তিনিকেতন যাওয়া যাক, আর কী কী মজা করি সেটা আপনারা ওখানে গিয়ে দেখবেন। চলো তাহলে ট্রেনে ওঠা যাক। বোলপুর পৌঁছে গেলাম আমরা ঠিক 9:15। এরপর প্রথমেই এখান থেকে একটা টোটো বুক করে নাও দুদিনের জন্য, আর সব স্পট সম্বন্ধে কথা বলে নিও। এতগুলো স্পট, তাই আমি আগে থেকেই টোটো বুক করে রেখেছিলাম। আর ও কথা মতো আমাদের পৌঁছানোর আগেই স্টেশনে এসে দাঁড়িয়েছিল। সত্যিই খুব ভালো ছেলে। ওর নাম্বারটা আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চাইলে ডাইরেক্ট বুক করেও নিতে পারো। আমাদের আস্থানায় পৌঁছানোর আগে প্ল্যান মতো এখানকার কিছু স্পট ভিজিট করব আমরা। প্রথমেই শুরু করলাম বিশ্বভারতী ক্যাম্পাসের ভিতরে কাছেরা ক্যান্টিন থেকে। এখানে আমাদের সকালের প্রাতঃহার সেরে নিয়ে বেরিয়ে পড়ব আমাদের পরবর্তী গন্তব্যগুলোর দিকে। এই যে বাড়িটা দেখতে পাচ্ছ, এটি কালীমোহন ঘোষের বাড়ি, যা 1930 সালে তৈরি হয়েছিল।
তবে ইনি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের সহযোগী শিষ্য এবং শান্তিনিকেতনের সংস্কৃতি, শিক্ষা, রবীন্দ্রচর্চা প্রচার এবং বাংলা সাহিত্যের ক্ষেত্রে এই পরিবারের সদস্যদের প্রচুর অবদান ছিল। এটি ক্যাম্পাস চত্বরের একটি সুন্দর সজ্জিত ভবন। নাম থেকেই বোঝা যায় এই ভবনটি শিক্ষার্থীদের মধ্যে শিল্পকলার মূল্যবোধের প্রচারের জন্য স্থাপন করা হয়েছিল। এটি দেশের ভিজুয়াল আর্ট অনুশীলন এবং গবেষণার একটি অন্যতম কেন্দ্র। এই যে সামনে স্কাল্পচারটা দেখতে পাচ্ছ, এটি মিলকল বা কলের বাসি নামে পরিচিত। এটি তৈরি করেছিল রামকিঙ্কর বেজ 1956 সালে। তবে এটি কোনো কল্পনা দিয়ে তৈরি করা নয়, এটা বাস্তবে দেখা এক দৃশ্য যা তিনি ফুটিয়ে তুলেছেন এখানে। এইসব স্কাল্পচারগুলো শুধু স্টোন, চিপস আর কংক্রিটের মিশ্রণ দিয়ে তৈরি নয়, তার সাথে মেশানো আছে কত স্মৃতি, কত আনন্দ, কত কষ্ট আর একটা বেঁচে থাকার বড় লড়াইয়ের কাহিনী। এখন আমরা পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনের প্রাণকেন্দ্র ছাতিমতলায় এসে পৌঁছালাম। এটি অত্যন্ত ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্বের একটি স্থান। এই শ্রদ্ধেয় স্থানটি মহান বাঙালি পলিম্যাথ রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন ও উত্তরাধিকারীদের সাথে অন্তর্নিহিতভাবে জড়িত। এই জায়গাটি ঠাকুর পরিবারের আধ্যাত্মিক ও শিক্ষামূলক সাধনার গর্ভগৃহ। তাই এখানে ঘুরতে আসলে এই জায়গাটিতে অবশ্যই আসতে হবে এবং অনুভব করতে পারো এখানকার এই স্থানটির অন্তরের স্মৃতিগুলোকে। এখন আমরা এসে পৌঁছালাম রবীন্দ্র ভবন মিউজিয়াম। রবীন্দ্র হল সেই জাদুঘর যেখানে রবীন্দ্রনাথের সমস্ত প্রাচীন জিনিসপত্রের পাশাপাশি একাধিক বাড়ি যেখানে তিনি থাকতেন সবগুলিকে একটি ক্যাম্পাসে একত্রিত করা হয়েছে। জাদুঘরটি খুব ভালোভাবে রক্ষণাবেক্ষণও করা হয়। বছর কয়েক আগে চুরি হওয়ার আগ পর্যন্ত এই জাদুঘরে নোবেল পুরস্কারটি রাখা ছিল। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ শান্তিনিকেতনে কবির মৃত্যুর ঠিক 1 বছর পর 1942 সালে জুলাই মাসে রবীন্দ্র ভবন প্রতিষ্ঠিত হয়। আসলে জাদুঘরটি বিশ্ববিদ্যালয়ের একটি কেন্দ্রবিন্দু। এখানে ঠাকুরের পাণ্ডুলিপি, চিঠিপত্র, পেইন্টিং এবং স্কেচের প্রধান অংশ এই ভাবনার ভাণ্ডারের মধ্যে রয়েছে। কবির ব্যক্তিগত লাইব্রেরি এখানেই রয়েছে এবং তার ব্যবহৃত বিভিন্ন বস্তু, তার ভয়েস রেকর্ডিং এবং বিভিন্ন সময়ে ও স্থানে তার তোলা হাজার হাজার ছবি এবং বিশ্বে বিভিন্ন প্রান্ত থেকে তিনি যে অনেক উপহার, সম্মান ও ঠিকানা পেয়েছেন তা এই সংরক্ষণাগারে সমৃদ্ধ করেছে। রবীন্দ্র ভবন জাদুঘর পরিদর্শন ছাড়া শান্তিনিকেতনের ভ্রমণ যেন অসম্পূর্ণ থেকে যায়। ঐতিহাসিকভাবে আগ্রহী এবং কৌতূহলীদের জন্য এটি সেই জায়গা যেখানে কেউ রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন ও কাজ সম্পর্কে অনেক কিছু জানতে পারে। 1961 সালে নির্মিত জাদুঘরের ঠাকুরের কিছু মূল কাজ, চিত্রকর্ম, পাণ্ডুলিপি, ফটোগ্রাফ এবং সার্টিফিকেটও রয়েছে। একজন কিংবদন্তি যিনি তার কলম দিয়ে জাদু তৈরি করেছিলেন এবং উত্তরসূরিদের লালন করার জন্য একটি উত্তরাধিকার রেখে গেছেন। এখানকার রক্ষণাবেক্ষণ সত্যিই খুব ভালো। রবীন্দ্র ভবন মিউজিয়ামের ভিতরে যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পদে ভরে রেখে দিয়েছিল, তেমনি রবীন্দ্র ভবন মিউজিয়ামের বাইরে প্রকৃতি সম্পদে যেন ভরিয়ে রেখেছে। চারিদিকে যেন এক অদ্ভুত শান্তি, এক আভাস ঘুরে বেরোচ্ছে, যেখানে আমরা ধীরে ধীরে ভেসে বেরোচ্ছি। একটা আলাদাই অনুভূতি এখানে রয়েছে, যা তোমরা এখানে আসলেই বুঝতে পারবে কেন এই জায়গার নাম শান্তিনিকেতন।
প্রার্থনা হল শান্তিনিকেতনের সমস্ত আশ্চর্য ভবনগুলির মধ্যে একটি, যেখানে বেলজিয়াম গ্লাস দিয়ে তৈরি পুরো এই প্রার্থনা হলটি। হলটিকে কাচের মন্দিরও বলা হয়, যা কাচের দেওয়াল থেকে এর নামটি এসছে। প্রতি বুধবার প্রার্থনা হলে প্রার্থনা অনুষ্ঠিত হয় এবং হলটিকে সন্ধ্যায় মোমবাতি দিয়ে সারিবদ্ধভাবে সাজানো হয়, যা এর সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে পর্যটকদের কাছে। তোমরা শান্তিনিকেতনের ল্যান্ডস্কেপের মধ্যে দুটি স্বতন্ত্র কাঠামো আবিষ্কার করবে, চৈত্য এবং তালধ্বজ। চৈত্য হলো একটি মনমুগ্ধকর মাটি এবং কয়লা আলকার ঘর, যা ঐতিহ্যবাহী খড়ের বাঙালি কুঁড়ে ঘরের কথা মনে করিয়ে দেয়। এটি একটি গ্যালারি হিসেবেও কাজ করে, যা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের শৈল্পিক সৃষ্টির প্রদর্শন করে। এদিকে তালধ্বজ একটি বৃত্তাকার মাটির কুঁড়ে ঘর, একটি টেডি পামের কাণ্ডকে আলিঙ্গন করে খেজুর পাতাগুলিকে তার ছাদের ওপর সুন্দরভাবে প্রসারিত করে। এই স্থানগুলি কেবল স্থাপত্যের কৌতূহলী নয়, বরং শিল্পীর অভিব্যক্তির কেন্দ্র। শান্তিনিকেতনের পণ্ডিতদের সৃজনশীল প্রতিভাকে লালন করে। এরপর চলে এলাম ঝুড়িওয়ালা বৃদ্ধ একটি বটগাছের সামনে। নাম তার 3 পাহাড় বটগাছ। গাছের গোড়ায় পাথর মাটি দিয়ে গোল করে বেদি বানানো, সেটাও আবার 3 থাকে, তাই এর নাম 3 পাহাড় বটগাছ। মহিষী দেবেন্দ্রনাথ ঠাকুর কোপাই নদীর ধার থেকে এই বটের চারা এনে এখানে রোপণ করেন এবং সহজ পাঠের প্রথম পাতায় এই বটগাছেরই ছবি দেখতে পাওয়া যায়। ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টার সাংস্কৃতিক গ্রাম, সৃজন শিল্পগ্রাম পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনের বীরভূমে অবস্থিত। কমপ্লেক্সটি 26 বিঘা জমি জুড়ে বিস্তৃত এবং এর সদস্য রাষ্ট্রগুলি যেমন আসাম, বিহার, ঝাড়খণ্ড, মণিপুর, উড়িষ্যা, সিকিম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কেন্দ্রশাসিত অঞ্চলগুলির 9টি ঐতিহ্যবাহী কুঁড়েঘরের আকারের 9টি জাদুঘর নিয়ে গঠিত। কুঁড়েঘরগুলি ঐতিহ্যগত স্থাপত্য বৈশিষ্ট্য এবং নকশা অন্তর্ভুক্ত করে। শিল্পগ্রামে নির্মিত ঐতিহ্যবাহী কুঁড়েঘরে 1000টিরও বেশি প্রত্নপত্র সংগ্রহ রয়েছে। অধিগ্রহণগুলি 25 বছরেরও বেশি পুরনো। উদ্দেশ্য হল প্রতিটি রাজ্যের একটি বাস্তবসম্মত আভাস এবং প্রতিটি কুঁড়েঘরের মধ্যে তাদের সংস্কৃতির একটি পৃথক সত্তা হিসেবে এবং কখনো জোনের অন্যান্য রাজ্যের সাথে সংযুক্ত করা। শিল্পগ্রামের শান্ত প্রকৃতির পরিবেশে দর্শনার্থীদের আকর্ষণ করে এবং এখন এই এলাকায় একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক কেন্দ্র বলে মনে করা হয়। আদিবিম্ব নামে বোলপুরের সৃজন শিল্পগ্রামে লোকচিত্রের একটি আর্ট গ্যালারিও রয়েছে। আদিক্রান্তি হল একটি প্যাভিলিয়ন, যা পূর্ব ভারতের উপজাতীয় বীরদের যথা বিরসা মুন্ডা, লক্ষণ নায়ক, রানী গাইদিনল, সিধু কানু, তিলক মাঝি এবং তেরত সিংকে উৎসর্গ করা হয়েছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমি হওয়ায় প্রতি সপ্তাহে প্রায় 15,000-এরও বেশি দর্শনার্থী এই ছোট্ট শহরে আসেন, যারা শিল্পপ্রেমিক ও সমালোচক। এছাড়াও বিশ্বভারতী আন্তর্জাতিক পারফর্মিং আর্ট বিশ্ববিদ্যালয় শান্তিনিকেতনেই অবস্থিত। অবস্থানটি শহরের উপকণ্ঠে হওয়ায় শান্তিনিকেতনে বোলপুরে বায়ু দূষণ ন্যূনতম রয়েছে, যা নিদর্শনগুলি সংরক্ষণে সহায়তা করে। শান্তিনিকেতনে বছরে 4 থেকে 5টি আন্তর্জাতিক উৎসব ও মেলা অনুষ্ঠিত হয়। সৃজন শিল্পগ্রাম বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের খুব কাছে হওয়ায় এখানে একটি বড় ছাত্র এবং শিক্ষক সম্প্রদায়ও রয়েছে, যারা নিয়মিত সৃজন সাংস্কৃতিক কমপ্লেক্সে যান এবং নিকটবর্তী রাজ্য ঝাড়খণ্ডের স্কুলের ছেলেমেয়েরাও এই শিল্পগ্রামে নিয়মিত আসে। এজ পর্যটকদের আকৃষ্ট করতে এবং লোক সমাগম বাড়াতে সপ্তাহান্তে আর্ট মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করে।
আমি যখন শান্তিনিকেতন বলি, প্রথমে যেটা তোমার মাথায় আসবে সেটা হলো রবীন্দ্রনাথ ঠাকুর বা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। নোবেল বিজয়ী দ্বারা প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় শহরটি তার শিল্প, সংস্কৃতি এবং সারি সারি সবুজের শাড়ি দিয়ে সবাইকে মুগ্ধ করতে বাধ্য। শুধু বিশ্ববিদ্যালয় ছাড়াও শান্তিনিকেতনে আরও অনেক কিছু দেখার আছে। যেমন তোমরা এই সুরল গ্রামে আসতে পারো, বোলপুর স্টেশন থেকে মাত্র 5 কিলোমিটার দূরে অবস্থিত, যদি তুমি বাঙালি ঐতিহ্য এবং পুরনো বাড়িগুলির প্রেমিক হয়ে থাকো। সুরলের একটি 250 বছরের পুরনো রাজবাড়ি রয়েছে, যার আশেপাশে কয়েকটি পোড়ামাটির মন্দিরও রয়েছে, যা তোমাকে নিয়ে যাবে সেই সময়। এই গ্রামটি তার 250 বছরের পুরনো দুর্গাপুজো উদযাপনের জন্য বিখ্যাত, যা বর্তমান দিন পর্যন্ত অব্যাহত রয়েছে। বড় বাড়ি বা সরকার বাড়ি নামেও পরিচিত এটি। সুরল রাজবাড়িটি বীরভূম জেলার একজন বিশিষ্ট জমিদার শ্রীনিবাস সরকার নির্মাণ করেছিলেন। এখন আমি চলে এসেছি শ্রী কঙ্কালীতলা শক্তিপীঠ টেম্পলে, যা বোলপুর থেকে প্রায় 9 কিলোমিটার দূরে অবস্থিত, যা কোপাই নদীর তীরে অবস্থিত এক বিগ্রহহীন মন্দির। তন্ত্রের যে কটি গুচ্ছপীঠ রয়েছে, যেমন কামরূপ কামাখ্যা, তেমনি এটিও একটি গুচ্ছপীঠ। তাই অনেক জায়গা থেকে অনেক সাধকরা এসে এখানে তন্ত্র সাধনা করে। এরপর আমরা মায়ের ডালা নিয়ে এগিয়ে চললাম কঙ্কালীতলায় মায়ের কাছে পুজো দিতে। মন্দিরের প্রবেশপথেই গেটের ওপরে কঙ্কালীতলা মন্দির বলে লেখা আছে। ধীরে ধীরে আমরা পৌঁছে গেলাম মন্দিরের প্রাঙ্গণে। পৌরাণিক কাহিনী অনুযায়ী সতী দেবী তার নিজ পিতার দক্ষরাজের যজ্ঞ সভায় প্রতিগুরু শিবের নিন্দা সহ্য করতে না পেরে ক্ষোভে দুঃখে সেখানেই প্রাণ ত্যাগ করেন। এরপর মহেশ্বর দক্ষরাজের যজ্ঞ পণ্ড করে দিয়ে সতী দেবীর নিষ্প্রাণ দেহকে কাঁধে নিয়ে প্রবল তাণ্ডব নৃত্য শুরু করেন। তখন সৃষ্টি রক্ষার্থে বিষ্ণু তার সুদর্শন চক্র দ্বারা সতীর দেহকে 51টি অংশে খণ্ডিত করে, আর সেই 51টি খণ্ড মর্তলোকে 51টি স্থানে পড়ে। আর সেই 51টি স্থানের মধ্যে কঙ্কালীতলা আরেকটি স্থান। বলা হয় প্রাচীন এই তীর্থে সতী দেবীর কোটিদেশ বা কোমরের অংশের অস্থি বা কঙ্কালে পতিত হয়েছিল বলেই এই সতীপীঠের নাম হয় কঙ্কালীতলা। আর এখানে দেবী দেবগর্ভা নামে প্রসিদ্ধ। এখানে রক্ষক ভৈরব রূপে দেবাদিদেব মহেশ্বর বিরাজমান করেন। এই মন্দিরের পাশেই আছে পঞ্চবৃক্ষ, যা এখানকার আঞ্চলিক লোকেরা বলে থাকেন মনস্কামনা বৃক্ষ। এখানে ভক্তরা নিজেদের মনস্কামনা করে আর একটা ঢিল সুতো দিয়ে বেঁধে এখানে ঝুলিয়ে মানত করে যান। পরবর্তীকালে যেসব ভক্তদের মনস্কামনা পূর্ণ হয় তারা এখানে ভোগদান দেন, আর তার সাথে এখান থেকে একটা ঢিল খুলে ওই পবিত্র কুণ্ডে ফেলে দেন। এখানে প্রতিদিনই প্রচুর ভক্তরা আসেন এবং পুজো দিয়ে যান।
আর যে ভক্তদের মায়ের কাছে গণ্ডি কাটা মানসিক করা থাকে, সেই সব ভক্তদের যখন মানসিক পূর্ণ হয় তখন মায়ের কাছে এরকম গণ্ডি কেটে এসে পুজো দিয়ে যান। এই কঙ্কালীতলায় দেবীর কোনো মূর্তি নেই। প্রচলিত আছে দেবী চান না এখানে কোনো মূর্তি তৈরি হোক, তাই এখানে দেবীর ছবিতেই শাড়ি মালা পরিয়ে দেবীর বেদিতে পুজো করা হয়। এখানে সেবায়কদের কাছ থেকে আমি জানতে পারি যে কয়েকবার এখানে মায়ের মূর্তিটি তৈরি করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু মায়ের মূর্তিটি কোমর পর্যন্ত তৈরি হওয়ার পরেই কোনো না কোনো কারণে যারা তৈরি করছেন তারা মারা যাচ্ছিলেন। সেই কারণে তারপর থেকে আর চেষ্টা করা হয়নি এখানে মায়ের মূর্তি তৈরি করার। কথিত আছে এই দেবীর বেদির নিচেই আছে 108টি নরমুণ্ডু। এখানে দেবীকে আমিষ খাবার দেওয়া হয় না, ভোগে দেওয়া হয়ে থাকে লুচি, পায়েস, মিষ্টি ইত্যাদি। দেবীর এই কল্পিত ছবিটি এঁকেছিলেন শান্তিনিকেতনের একজন বিখ্যাত চিত্রশিল্পী মুকুল দে, কিন্তু দেবীর আসল প্রস্তুতিভূত দেহাংশটি আছে মন্দিরের পার্শ্ববর্তী পবিত্র দেবকুণ্ডের মধ্যেই। এই কঙ্কালীতলায় আগে কোনো মন্দির ছিল না, শুধুমাত্র এই জলাশয়টিই ছিল, যেটিকে পবিত্র কুণ্ড হিসেবে পুজো করা হয়। ঐতিহাসিক রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের বাংলার ইতিহাস নামক গ্রন্থে উল্লেখ আছে, প্রথম মণিপালের রাজত্বকালে কাঞ্চির রাজা রাজেন্দ্র চোল অনেক রাজাকেই পরাজিত করেছিলেন। বলা হয় সেই সময় বীরভূমের এই জায়গাটি কাঞ্চির রাজার অধীনেই ছিল, আর কাঞ্চির রাজা ছিলেন শিবভক্ত। শোনা যায় কোপাই নদীর তীরে এই মন্দিরে নির্মাণ করে এখানে তিনিই শিবলিঙ্গ প্রতিষ্ঠান করেছিলেন, তাই এখানকার শিবলিঙ্গটিকে কাঞ্চির শিবলিঙ্গ নামেও পরিচিত। বনবীথির হেসেল ঘরে আজকের দুপুরের খাবারটা সেরে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম আজকের আমাদের আস্তানার উদ্দেশ্যে। এখন আমি চলে এলাম কোপাই নদীর ধারে সোনাঝুরির আড্ডা রিসর্টে। রিসর্টটা সত্যিই খুব সুন্দর ছিল, তাই এই রিসর্ট নিয়ে আমি একটা আলাদা ভিডিও তৈরি করেছি, যা তোমরা আমার এই চ্যানেলে পেয়ে যাবে। এই রিসর্ট সম্বন্ধে বিস্তারিত জানতে হলে তাহলে আমার ওই ভিডিওটি একবার তোমরা দেখে নিও। এখানে একটা বড় ওষুধের বড় ফুড এসেন্টের মতন, এখানে আছে একটা বড় কভার, সেটার মধ্যে আমরা লাগেজ বা জামাপত্র সব রাখতে। বেশ সুন্দর।
আজ ছিল আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি, তাই চলে এসেছিলাম আমরা শান্তিনিকেতন। বেশ সুন্দর একটা সময় কাটিয়ে ছোট্ট একটা কেক কেটে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি সেলিব্রেটটা সেরে ফেললাম। বেশ ভালো কাটলো আজকের এই দিনটা। May God be glorified through both of you. Happy anniversary, may the Lord be with you. Happy anniversary, may God bless both of you. Happy anniversary, may God bless both of you.